রিয়া, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। তুই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, আর তুই তো নিজেই এই বিয়েতে মত দিয়েছিস। আর আমার কথা বিশ্বাস কর, তুই আর শুভ খুব খুশি থাকবি, খুব সুখী থাকবি। ভালো থাকবো, তাও বা এর সাথে? ফুল পাগল করে দেবে আমাকে। দেখো রিয়া, মানুষের জীবনে সবসময় সব আশা পূরণ হয় না। মানুষকে পরিস্থিতির সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হয়। তোমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে। আমাদের ইচ্ছে না থাকলেও আমাদের অনেক কিছুই তো মানিয়ে নিতে হয়। তাই এটা তোমাকে মানিয়ে নিতে হবে। খারাপ লাগলেও এটাই তোমাকে মানিয়ে নিতে হবে। হ্যালো, আর কতক্ষণ ধরে এই মেলোড্রামাটা চলবে? আই এম ওয়েটিং। না, আপনাদের যদি মনে হয় এই নাটকটা সারাদিন ধরে কন্টিনিউ করে যাবেন, প্লিজ প্লিজ কন্টিনিউ। কিন্তু আমাকে প্লিজ ভেতরে যেতে দিন, আমি ভেতরে যাচ্ছি। রূপ, চলে এসো। রুষা দাঁড়াও, আমি বললাম না আগে রিয়ার বরণটা হয়ে যাবে তারপরে ঢুকবে। বৌদি, তুই বরণটা শুরু করো তো। আমি কিন্তু তাহলে সরে দাঁড়াবো। আমার বরণ বৌদিদি করবে, না তো আমি এই বাড়িতে ঢুকবো না, ব্যাস। আর আমার বরণ ভাগ্যশ্রী করলে আমি বাড়িতে ঢুকবো না, ব্যাস। হ্যাঁ গো ঠাকুরজি, এ তো আচ্ছা কেন হলো? কি করি বলো তো বৌদি? রিয়াটা কেমন একটা জেদ ধরে বসলো। ভাগ্যশ্রীকে সবার সামনে অপদস্থ হতে হচ্ছে। কি করি না কিছুই বুঝতে পারছি না। তুমি একটু কড়াভাবে বলো ঠাকুরজি, না হলে ভাগ্যশ্রীকে তো মানবে না পরে। সর্বনাশ! এখন এই নিয়ে যদি রিয়া আর শুভ ঝগড়া শুরু করে দেয় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আর মা আমাকে ভরসা করে একটা দায়িত্ব দিয়েছেন, সেটা যদি পালন না করতে পারি, এটা একটু অন্যভাবে ম্যানেজ করতে হবে। রিয়া, বলছি কি, তুমি আর আমি না হয় একসাথে রিয়াকে বরণটা করি। তুমি বরণ করলে অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না ভাগ্যশ্রী। আর তাছাড়া এটা তো একটা রীতি। বাড়ির বড় বউ হিসেবে আমি সেই দায়িত্বটা তোমাকে দিয়েছি, তোমাকে বরণ করতে বলেছি। এতে অসুবিধা কোথায়? মাও জেদ ধরে বসলে তো বিপদে পড়ে যাব, রিয়াটা আরো রেগে যাবে। না মা, আসলে রিয়া না তোমার আশীর্বাদ নিয়ে বাড়িতে ঢুকতে চাইছে। আর সেটা তো কোনো অন্যায় নয় বলো। তুমি হলে আমাদের সকলের মা, এই বাড়ির লক্ষ্মী। তুমি তোমার ছেলের বউদেরকে বরণ করে সংসারে নিয়ে যাবে, এটাই তো সব দিক দিয়ে ঠিক, তাই না? আর আমি তো রইলামই। মা চলো, তুমি আর আমি একসাথে বরণ করি, তাহলে রিয়াও খুশি থাকবে আর শুভও খুশি থাকবে, দুদিকই রক্ষা হবে, তাই না? তুমি সরকার বাড়ির বড় বউই বটে। এই নাও মা। তোরা গিয়ে আমার সময় এভাবে হলো না কেন? যেভাবে হচ্ছে হতে দাও, তাড়াতাড়ি হয়ে গেলে তো তুমি ভেতরে গিয়ে রেস্ট নিতে পারবে। ইয়া, আই এম সো টায়ার্ড, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার সত্যি তোমাকে নিয়ে খুব গর্ব হয় ভাগ্যশ্রী। তুমি এত অনায়াসে সবাইকে ভালো রাখার জন্য, বাড়ির শান্তি বজায় রাখার জন্য নিজের অধিকারটুকু ছাড়তে পারলে। তোমার এতটুকু ইগো নেই। হলো আপনাদের বরণ চরণ সব কমপ্লিট, এবার আমরা যাই। রূপ, চলো ভেতরে যাই। আরে ভেতরে যাবে কি, আগে দুধে আলতাটা হোক। হোয়াট? সাম আদার রিচুয়াল अगेन? ডিসকাস্টিং। যখন বয়স হবে তখন দেখবে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে পড়লে কত ভালো লাগছে, মনটা ভরে যাবে। দেখো মামি, ওই দুধে আলতার কাপড়টা থালাটা আনতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা এসো এসো। অল বোগাস।
এগুলো কি হচ্ছে? আগেই দুধে আলতায় পা দিয়ে তারপর কাপড়ের উপর দিয়ে হেঁটে ভেতরে ঢুকবে। হোয়াট হোয়াট ননসেন্স! আজকালকার দিনে আবার এসব কেউ করে নাকি? ভীষণ বোকা বোকা ব্যাপারটা। আমি কিন্তু এইসব করতে পারবো না। এই মেয়ে কি বলে গো ঠাকুরজি? রূপ, আমি ভেতরে যাচ্ছি। লক্ষ্মী বোন আমার, দেখো বধূবরণের সময় এই নিয়মগুলো মানতে হয়। আর হতেই পারে যে তুমি এই অনুষ্ঠানগুলো বিশ্বাস করো না, মানো না, কিন্তু সবটাই তো ফেলে দেওয়া যায় না। আর বললাম না, কিছু কিছু স্মৃতি সারা জীবন মনের মধ্যে ঘেঁটে থাকে। আর এই নিয়মগুলোর কিছু কিছু মানেও আছে। বাড়িতে যখন নতুন বউ আসে তখন আমরা তাকে মা লক্ষ্মী মনে করি। মা লক্ষ্মীকে যেমন বলি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকেও আলো করে। আমরা যেমন আমাদের ঘরের দরজায়, বারান্দায়, উঠানে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকি, ঠিক তেমনই আমাদের বাড়িতে যখন নতুন কোনো বউ আসে তাকে আমরা মা লক্ষ্মীর মতো বরণ করে দুধে আলতায় তার পায়ের ছাপ দিয়ে তাকে ঘরে তুলি। আর সংসারের একজন বউ যেমন দশভুজা, 10 হাতে 10 দিক সামলায়, ঠিক তেমনি সংসারের মানুষগুলোকে ভালো রাখার, ভালো থাকার শক্তিও মা লক্ষ্মী। কত সুন্দর করে বোঝালো গো বৌদি। এত সুন্দর করে তো আগে কখনো ভেবে দেখিনি। আর আজ তো আমাদের সংসারে একজন নয়, দুজন মা লক্ষ্মী একসাথে পা রাখছে। দুজন মা দুর্গা আমাদের বাড়িতে আসছেন। তোমরা আসায় আমাদের সংসারের জোরটা কত বাড়ছে বলো তো। এই শোনো, আমি একটাই জোর বুঝি, টাকার জোর। আর তোমার এইসব লেকচার বাজির আমার উপর কোনো এফেক্ট পড়বে না, দ্যাটস ফর শিওর। মহা ঠেটা মেয়ে তো। রুষা, আমি তোমাকে লেকচার দিতে আসিনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। কিছু জিনিস আছে জানো তো, নিজেদের ভালো না লাগলেও করতে হয়, বড়দের সম্মান করার জন্য, কারণ তারা সেটা মানেন। আর সেই নিয়মগুলো না মানলে বড়দের খারাপ লাগে। শুধু শুধু বড়দের কেন কষ্ট দেবো বলো? ওয়াই? আমার যেটা ভালো লাগে না আমি কেন সেটা করব? কার কি ভালো না লাগলো আই ডোন্ট কেয়ার। আমার ড্যাডিও তো প্রথমে আমার আর রূপের বিয়ের এগেইনস্ট ছিল, কিন্তু আমি আমার ড্যাডিরও এগেইনস্ট চলে গেছিলাম। আমি ওটাই করি যেটা আমার ভালো লাগে, অন্যের ভালো লাগার জন্য আমি কিছু করি না। রূপ ওর বউকে শাসন করতে পারছে না, এ আবার কেমন কথা? সামান্য একটু দুধে আলতায় পা দেবে, তাতে প্রবলেমটা কোথায়? আমি রিসেন্টলি একটা খুব কস্টলি পেডিকিউর করিয়েছি, তাই এইসব লোয়ার ক্লাস আলতা ফালতায় পা দিয়ে আমি আমার পা নষ্ট করব না। এইসব তো আজকাল শুধু কাজের মেয়েরা করে। কে বললো তোমাকে? অনেক বড় বাড়ির বউরাও কিন্তু আলতা পরে। আর তাছাড়া পেটিকেও না হয় আবার করিয়ে নেবে। আলতা কি সারা জীবন তোমার পায়ে বসে থাকবে নাকি? হে ভগবান, এ কাকে বাড়ির বউ করে আনলাম বলো তো বৌদি? ভাগ্যশ্রী বলে এত চ্যাটাং চ্যাটাং কথা মাথা ঠান্ডা করে শুনছে। আমি হলে তো মাথা ঠান্ডাই রাখতে পারতাম না একেবারে। না না, তুমি এর মধ্যে আর একদম মাথা গরম করো না, ভাগ্যশ্রীকে সামলাতে দাও। প্লিজ তুমি এটা সরাও তো, আমি ভেতরে যাবো, আমার একদম এইসব ভালো লাগছে না। সরবে কেন? আমি দুধে আলতায় পায়ে ছাপ দেবো তো। একা কি শুধু তোমারই বিয়ে হয়েছে নাকি? তোমার হুকুম মতো সবাই চলবে?